আপু, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আমাকে প্লিজ ছেড়ে দাও। মা বাবা অনেক চিন্তা করছে। কলেজ করে বাসায় না গেলে অনেক টেনশন করবে। কেন রে? তখন কি বললে মনে নেই? কি যেন বলেছিলে, ও আমাকে একা পেলে কি যেন করবি বলেছিলি? আমার ওয়াচ ফিগার আমাকে দেখলে তোর আদর করতে মন চায় কেন? এখন তো এক রুমে দরজাটাও বাইরে থেকে লাগানো, আয় আদর কর। আপু, তোমাকে তখন ওই কথা বলতে চাইনি। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বলেছি, প্লিজ ক্ষমা করে দাও। আর কখনোই তোমাকে বলবো না। এবারের মতো মাফ করে দাও প্লিজ। মাফ কর। মাফ? আর আমি আজ পর্যন্ত কখনো কেউ আমার কাছে মাফ চেয়ে পাইনি, তুইও পাবি না। যা বলতে বলেছি তাই কর, না হলে জ্যান্ত আর বাসায় যেতে পারবি না। ভুলে যাস না আমি কিন্তু নেতার মেয়ে। আমার বাবাকে দেখে এই শহরের সবাই ভয় পায়। নেহার কথা শুনে স্বাধীন অনবরত ঘামতে লাগে। নেহা স্বাধীনের কাছে এসে টিস্যু দিয়ে স্বাধীনের মুখ থেকে ঘাম মুছে দিতে লাগে। কিরে, তুই এভাবে ঘুমাচ্ছিস কেন? যেখানে ঘুমাবো আমি সেখানেই তুই ঘুমাচ্ছিস। প্লিজ আপু, আমাকে ক্ষমা করে দাও। তখন আমি ওই কথাটা বলার জন্য সরি তো বলছি। প্লিজ ছেড়ে দাও। আমি ছোট্ট একটা বাচ্চা। আমার সঙ্গে এসব কাজ করতে তোমার বিন্দুমাত্র বাচ্চা না। ওরে আমার ছোট বাবুটা। বাবু, তখন তো আমার দিকে তাকিয়ে এইসব কথা বলতেছিলে। তখন মনে ছিল না তুমি ছোট বাবু, আমি তোমার সিনিয়র, আমার দিকে নজর দেওয়া তোমার ঠিক হয়নি। এখন এইসব শুনতে চাচ্ছি না। যা করতে বলেছি কর, না হলে তুই কিন্তু জ্যান্ত বাসায় ফিরতে পারবি না, তোর মরদেহ বাসায় ফিরবে। নেহার কথায় স্বাধীন অনবরত ঘামতে লাগে। ধীরে ধীরে পিছনের দিকে যেতে লাগে। নেহাই স্বাধীনের দিকে আসতে লাগে। এক পর্যায়ে স্বাধীন গিয়ে দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকে যায়। আর কোনো রাস্তা খোলা নেই তার জন্য। নেহা স্বাধীনের কাছে এসে স্বাধীনের দুহাত মুষ্টিবদ্ধ করে ফেলে। কিরে, কাঁপছিস কেন ভাই? আমি তো নিজেই তোর কাছে ধরা দিয়েছি, আমাকে আর জোর করে ওইসব করতে হবে না। আয়। দেখো আপু, আমাকে যেতে দাও। না হলে উল্টাপাল্টা কিছু করে ফেললে আবার বাবুর মা হয়ে গেলে আমাকে দোষ দিতে পারবে না। আরে, আমি তো এটাই চাচ্ছি তোর কাছ থেকে, বুঝতে পারছিস না? শুরু কর, বাবুর মা বানিয়ে দিয়ে দেখি তোর কত জোর। কথাটা বলে নেহা স্বাধীনের হাত ছেড়ে দেয় এবং নিজের উপর থেকে ওড়না সরিয়ে ফেলে। স্বাধীন নিচের দিকে তাকিয়ে থাকে। নেহা স্বাধীনের ঘাড় উঁচু করে স্বাধীনের ঠোঁটে অনবরত নেহা তার হাত দিয়ে স্লাইড করতে লাগে, স্বাধীনকে উত্তেজিত করতে লাগে। স্বাধীন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে। স্বাধীনের এই রূপ দেখে নেহা ভয় পেয়ে যায়। স্বাধীনের দিকে বড় বড় চোখ করে তাকায়, কিন্তু সেই দিকে স্বাধীনের কোনো হেলদোল নেই। আরে কি করছিস? ছাড় দেখি, তোকে ভয় দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। প্লিজ উল্টোপাল্টা কিছু করিস না, ছেড়ে দে আমাকে। অনেকবার বলেছি, আপনি আমার কোনো কথাই শুনেননি। এখন আমাকে উত্তেজিত করে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে। ওয়েট, দেখাচ্ছি। তারপর স্বাধীন নেহাকে ছেড়ে দিতে নেহা দৌড় দিয়ে বের হতে যায় দরজা দিয়ে। স্বাধীন দৌড়ে দরজার কাছে গিয়ে ভেতর থেকে লাগিয়ে দেয়। তারপর নেহাকে পাজা করে তুলে খাটের উপর নিয়ে এসে ফেলে দেয়। নেহা ধীরে ধীরে পিছনের দিকে যেতে লাগে আর স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখ, আমি তোর বড় আপুর মতো, প্লিজ কিছু করিস না। তখন তুই আমাকে উল্টাপাল্টা মন্তব্য করায় অনেক রাগ হয়ে যায়, তাই ভেবেছিলাম তোকে শাস্তি দেব বাসায় নিয়ে এসে, কিন্তু এরকম পরিস্থিতি হবে কখনো বুঝতে পারিনি। এখন আর এইসব বলে কোনো লাভ নেই। আপনি আমার কবলে পড়েছেন, বাঁচার উপায় একদমই নেই। এখন নিজে নিজে যদি জানতে ভালো না হলে আমি নিজেই সবকিছু করেছি। দেখ, তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমি এখানকার নেতার মেয়ে। যদি বাবা জানতে পারে তুই আমার সঙ্গে জোর জবরদস্তি করে এসব করেছিস, তাহলে তোকে তো মারবেই, সঙ্গে তোর সপরিবারে মেরে ফেলবে কিন্তু। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওয়েট, এর একটা সলিউশন বের করছি আমি। কথাটা বলে স্বাধীন খাট থেকে উঠে তার পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে পাশের টেবিলে রেখে দেয়। তারপর নেহার উপর সে ঝাঁপিয়ে পড়ে। পরে নেহা অনবরত স্বাধীনের হাত থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু পারে না। সে কখনোই ভাবতে পারেনি যে স্বাধীনকে শাস্তি দিতে গিয়ে সে নিজেই এরকম পরিস্থিতিতে পড়বে। শেষমেশ কোনো উপায় না পেয়ে স্বাধীনের সঙ্গে রেসপন্স করতে লাগে। এইভাবে প্রায় 2 ঘন্টা পার হয়ে যায়। তখনই দরজায়
কড়া নাড়তে লাগে। কি রে, 2 ঘন্টা হয়ে গেল দুজন ভিতরে কি করছিস? নাকি তোর উপরে স্বাধীন ঝাঁপিয়ে পড়েছে? দরজা খোল। নেহা কথা বলতে যাবে এর আগে স্বাধীন নেহার ঠোঁটের সঙ্গে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। নেহা অবাক হয়ে যায়। সেইভাবে 5 মিনিট পার হতে স্বাধীন ছেড়ে দেয় নেহাকে। হাঁপাতে হাঁপাতে বলতে লাগে, আপু প্লিজ দরজা খোলো। নেহা আপু আমাকে বেঁধে রেখেছে, আমাকে অনেক মারছে, প্লিজ দরজা খুলে দাও। কান্না মিশ্রিত কণ্ঠে কথাগুলো বলতে লাগে। সাথী অবাক হয়ে যায় নেহা তার বান্ধবীর উদ্দেশ্যে কথা বলতে যাবে এর আগে স্বাধীন তার হাত দিয়ে নেহাকে চুপ করতে ইশারা করে যে কথা বলতে যাবে। অমনি হাত দিয়ে নেহার মুখ চেপে ধরে, শুধু করতে লাগে। ঠিক তখনই ওই পাশ থেকে নেহার বান্ধবী বুঝতে পারে যে স্বাধীনকে নেহা মারছে, তাই হাসতে হাসতে বলে, না না না, দরজা খোলা একদমই যাবে না। দেখ, সিনিয়র আপুদের দিকে নজর দিলে কি হতে পারে, সেখানে আবার নেতার মেয়ের দিকে নজর দিয়েছিস, একটু তো শাস্তি পেতেই হবে। থাক, যতক্ষণ না নেহা ওকে ছাড়ছে ততক্ষণ আমরা দরজা খুলতে পারবো না। আর নেহা দেখিস, ছেলেটাকে যেন মেরে না ফেলিস। হ্যাঁ, আত্মরা করে রাখিস, মরে গেলে আবার কেস হতে পারে আমাদের নামে, তখন আবার কিন্তু উল্টা ঝামেলায় পড়তে হবে। কথাটা বলেই ওই পাশ থেকে নেহার বান্ধবীরা চলে যায়। নেহার অনেক রাগ হতে লাগে, কিন্তু কি আর করার, সে নিজেই সিংহের সামনে এসে নিজেকে ধরা দিয়েছে। নেহার নিজেকে কন্ট্রোল করতে না পেরে কান্না করতে লাগে। স্বাধীন নেহাকে কান্না করতে দেখে বলে, আরে আপু কান্না করছেন কেন? সবে তো একবার হলো, আরও কয়েকবার হোক। এমনিতেই মা বাবা আমাকে নিয়ে টেনশন করছে, লেট করে বাসায় ফিরলে কিছুই হবে না। প্লিজ আর না, আমাকে ছেড়ে দে। তোর সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি, শরীর ব্যথা করছে অনেক। স্বাধীন বাঁকা হাসি দিয়ে নেহার দিকে এগিয়ে যেতে লাগে। নেহা অনবরত কান্না করেই চলেছে, সেই দিকে স্বাধীনের কোনো ভ্রুক্ষেপই নেই। স্বাধীন তার চাহিদা মিটিয়ে নেহার উপর শুয়ে পড়ে। নেহা রেগে তার উপর থেকে স্বাধীনকে সরিয়ে দাঁড়ায়। স্বাধীন নিজের তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। উঠে দাঁড়াতেই নেহা স্বাধীনকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। তার বাচ্চা, তুই আজকে যা আমার সঙ্গে করলি, এর জন্য তোকে হাড়ে হাড়ে পস্তাতে হবে, জেনে নিস। আর তোর কি বাসায় মা বোন নেই? আজ এই জায়গায় যদি তোর বোন হতো তখন কি করতি তুই, জানোয়ারের বাচ্চা? আমি বাবাকে সব কথা খুলে বলবো, তারপরে দেখি তুই কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকিস। নেহা থাপ্পড় খেয়ে আর কথা শুনে স্বাধীন হাসতে লাগে। তারপর টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে ভিডিওটা অফ করে তারপর নেহাকে উদ্দেশ্য করে বলে, কি যেন বললি আমাকে আর আমার পরিবারকে মেরে ফেলবি তুই? এই যে ভিডিও দেখছিস না, যদি আমার আর আমার পরিবারের কোনো ক্ষতি হয় তাহলে এই ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেব, তারপর দেখব তুই আর তোর বাবা এই সমাজে কিভাবে মুখ দেখাস। যা হয়েছে সব ভুলে যা, মনে করেন এটা কালো অধ্যায়। কথাটা বলতে বলতে স্বাধীন তার নিজের শার্ট প্যান্ট ফ্লোর থেকে নিয়ে পরিধান করে নেয়। অন্যদিকে নেহা বিছানার চাদর জড়িয়ে নিজের শরীরের সঙ্গে অঝরে কান্না করছে। স্বাধীন সেই দিকে আর না দেখে দরজার লক খুলতেই দেখে দরজা খোলা। তারপর বাইরে চলে আসে, দেখে নেহার বান্ধবীরা সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি রে, তুই বাহিরে আসলি যে? ও আচ্ছা, নেহার তাহলে তোকে মারা শেষ হয়ে গেছে? কি মেরেছে, এখনো তো অক্ষত রয়েছিস তুই। আমি নেহার জায়গায় থাকলে তোকে একদম মেরে আত্মরা করে ফেলতাম। নেহার বান্ধবীর কথা শুনে স্বাধীন একটা মুচকি হাসি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর গাড়ির ভিতর থেকে ব্যাগ নিয়ে হাঁটতে লাগে তার বাসার দিকে। অনেক রাত হয়ে গেছে। ফোনটা হাতে নিয়ে পাওয়ার অন করে দেখে রাত 11টা বাজছে। সঙ্গে সঙ্গে দেখে তার বাবার অনেকগুলো মিসড কল এসেছে। স্বাধীন তড়িঘড়ি করে কল ব্যাক করে। কি রে বাবা, কোথায় তুই? তোকে এতবার ফোন করলাম কিন্তু ফোন রিসিভ করছিস না। রাত 11টা বাজছে, এত রাত অবধি বাইরে ঘোরাফেরা করছিস তুই? জলদি বাসায় আয়, কত চিন্তা করছি আমি আর তোর মা। তাড়াতাড়ি বাসায় আয় বাবা। টেনশন করো না, আমি তাড়াতাড়ি চলে আসছি। এক বন্ধুর বাসায় গিয়েছিলাম, ও ইনভাইট করেছিল ওর বার্থডে পার্টিতে, তাই ফোন পকেটে রেখেছিলাম সাইলেন্ট করে, তাই তোমার ফোন কল দেখতে পাইনি। আমি রওনা দিয়েছি, একটু পরে বাসায় চলে আসব, টেনশন করো না। তারপর স্বাধীন
ফোন রেখে দেয়। অন্যদিকে নেহার বান্ধবীরা স্বাধীনের বাঁকা হাসি কারণ বুঝতে পারল না। রুমের মধ্যে উকি মেরে দেখে নেহা বিছানার চাদর জড়িয়ে ধরে কান্না করছে। নেহার বান্ধবীরা যা বোঝার বুঝে ফেলে, দৌড়ে নেহার কাছে এসে বলে, তোকে আগেই বলেছিলাম ছেলেটা ভালো না, ওকে নিয়ে এসব করিস না। বললি না একটু ভয় দেখাবি, এখন নিজের কি অবস্থা করেছিস ভাবতে পারছিস? এবার তোকে কে বিয়ে করবে? তোর বাবা যদি জানতে পারে তাহলে কি হবে জানিস? এই বিষয়টা যদি বাহিরের লোক জানাজানি হয়ে যায় তাহলে তুই আর আঙ্কেল মানুষের সামনে মুখ দেখাতে পারবি না। এই কুত্তার বাচ্চাকে আমি ছাড়বো না। ওর একদিন কি আমারে যে কয়দিন লাগে, ওর ইনফরমেশন বায়োডাটা সব আমি এখনই চাই। আর তোরা রুম থেকে চলে যা, আমি একটু একা থাকতে চাই। দেখ যা হবার তা হয়েছে, এটা নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। এখন ভাবতে হবে ওকে কিভাবে শায়েস্তা দেওয়া যায়। আর হ্যাঁ, উল্টোপাল্টা কোনো চিন্তা যেন মাথায় না আনিস। কথাটা বলি নেহার বান্ধবীরা রুম থেকে বেরিয়ে আসে। নেহা গিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে নিচে দাঁড়িয়ে অঝরে কান্না করতে লাগে। কুত্তার বাচ্চা, তোর কারণে আজ আমার এই অবস্থা। তোকে যে কি করব আমি নিজেও ভাবতে পারছি না। আর ওর কি দোষ? করা জায়গায় যে কোনো ছেলে থাকলেই এই কাজটাই করতো। আমারই উচিত হয়নি ওর সামনে গিয়ে এই ব্যবহার করা। নেহা, তুই কিভাবে পারলি একটা ছেলের সামনে গিয়ে ওকে উত্তেজিত করে নিতে? এখন নিজে ওকে দোষারোপ করছিস। স্বাধীন যেখানে স্পর্শ করেছিল প্রত্যেকটা স্থানে সাবান দিয়ে শক্ত করে ডলতে লাগে আর কান্না করতে লাগে। নেহার কথাগুলো নিজেই নিজে ভাবছিল আর মাথায় আঘাত করছিল। দেখতে দেখতে ফ্রেশ হয়ে গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তারপর পোশাক পরিধান করে বাইরে আসে। দেখে তার বান্ধবীরা ল্যাপটপ অন করে কি যেন করছে। নেহা তাদের পাশে গিয়ে বসে, নিজেকে সামনে বলে, কিরে কি হয়েছে? সবাই হুমড়ি খেয়ে ল্যাপটপে কি দেখছিস এভাবে? স্বাধীনকে? ও তোর ধর্ষণকারীকে? মানে? কথাটা বলে নেহা তার বান্ধবীদেরকে সরিয়ে সোফায় বসে পড়ে। দেখে সবাই স্বাধীনের ফেসবুক আইডিতে ঢুকে ওর পিক দেখছে। নেহা স্বাধীনের পিকগুলো দেখে যথারীতি ক্রাশ খেতে লাগে একের পর এক। কিরে তুই ওর দিকে আবার এইভাবে তাকিয়ে আছিস কেন? ল্যাপটপের মধ্যে থেকে বের করে আবার মারবি নাকি ওকে? যদি পারতাম তাই করতাম আমি। আচ্ছা, এত রাত হয়ে গেল, আঙ্কেলকে তো দেখছি না, কোথায় গিয়েছে আঙ্কেল? বাবা দেশে নেই, ব্যবসার কাজে বিদেশে গিয়েছে। ফিরতে এখনো মাস দুয়েক লাগবে। আর তোরা তোদের ফ্যামিলিকে ফোন করে বলে দিয়েছে যে আমার বাসায় আছিস। গ্রুপ স্টাডির কথা বল। তোকে আর বলতে হবে না, আমরা সেটা আগেই বলে দিয়েছি, কারণ জানি তোর পাশে গেলে আমাদের রাতে না রেখে আসতে দিবি না, তাই বলে দিয়েছি। তা এখন কি করবি? ওর অনেক ক্ষুধা পেয়েছে, কিছু খাবার আছে কি বাসায়? তারপর নেহা কাজের বুয়াকে খাবারগুলো গরম করে দিতে বলে। তারপর নেহা তার বান্ধবীদের সঙ্গে আড্ডা দিতে লাগে আর ভাবতে লাগে কিভাবে নেহা স্বাধীনকে সাহায্য করবে। অন্যদিকে স্বাধীন বাসায় গিয়ে দরজায় কলিং বেল দিতে স্বাধীনের মা এসে দরজা খুলে দেয়। তারপর রুমের মধ্যে প্রবেশ করে সোফায় গিয়ে বসে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। পাশ থেকে স্বাধীনের মা বলে, 7 দিন হলো না এখানেই নতুন এসেছে, আর এর মধ্যেই বন্ধু বানিয়ে ফেলেছিস। আবার ওর বাসায় গিয়ে বার্থডে পার্টি করিস। একটাবার ফোন করে বলবি না যে বাসায় মা বাবা আছে, অনেক চিন্তা করছে তোকে নিয়ে? সরি মা, আসলে খেয়াল ছিল না আমার। আচ্ছা, খাবারের জন্য কিছু আছে, আমার জন্য বেড়ে আমার রুমে নিয়ে আসো, ফ্রেশ হতে হবে। কথাটা বলে স্বাধীন সোফা থেকে উঠে রুমে চলে যায়। ব্যাগটা খাটের উপর রেখে গামছার প্যান্ট শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হতে লাগে। ঠিক তখনই নেহার কথা ভাবতে লাগে। আসলে নেহার সঙ্গে কাজটা করা ঠিক হয়নি। কালকে কলেজে গিয়ে সরি বলতে হবে। আবার যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে তার ফ্যামিলির সঙ্গে কিংবা তার সঙ্গে, এসব ভাবছিল। তারপর গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে টেবিলের উপর ভাত রেখে গিয়েছে তার মা। তারপর খাওয়া দাওয়া করে খাটের উপর শুয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগে, কিন্তু তার দু চোখে কোনো ঘুম ধরা যায় না। বারবার নেহার কথা মনে আসতে লাগে। তারপর স্বাধীন ফোন বের করে ফেসবুকে গিয়ে নেহার নাম লিখতে আইডি চলে আসে। তার প্রোফাইলে ঢুকে একের পর এক ছবি স্ক্যান করতে লাগে। স্বাধীনে কেন জানি নেহার প্রতি অনেক মায়া কাজ করতে লাগে। তারপরে মেসেঞ্জারে গিয়ে আইডিতে হাই লিখে মেসেজ করে। অন্যদিকে নেহার বান্ধবীরা সবাই স্বাধীনের প্রোফাইল ভিজিট করে পিক দেখছিল। ঠিক তখনই মেসেজ দেখে সবাই অবাক হয়ে যায়।
তারপর নেহার বান্ধবী গিয়ে মেসেজ ওপেন করে রিপ্লাই দিতে যাবে, এর আগে নেহা বলে, দেখ উল্টাপাল্টা একদম কিছু লিখবি না, ঠিক আছে? কি রে, দেখছি তোর স্বাধীনের প্রতি এত কেয়ারিং দেখাচ্ছিস কেন? কি হয়েছে? নাকি দুর্বল হয়ে গেলি? তুই ভালোবেসে ফেললি নাকি? দেখ কি বলছিস? ভালোবাসা, তাও আবার ওর মতো ছোট লোকের বাচ্চাকে? কখনোই না। বাবা একবার দেশে আসুক, তারপর দেখ ওর অস্তিত্ব খুঁজে পাস কিনা তোরা। সে অপেক্ষাতেই রইলাম, দেখি তুমি কি করো। আবার যেন মন মতোই ক্ষতি না পাল্টাই তোর। নেহার অনেক রাগ হতে লাগে তার বান্ধবীদের কথা বলার ধরন দেখে, কিন্তু কিছুতেই বুঝতে দেয় না। তারপর ল্যাপটপটা বন্ধ করে ঘুমোতে যেতে বলে সবাইকে। তারপর সবাই একসঙ্গে ঘুমিয়ে পড়ে। মেসেজের অপেক্ষা করতে লাগে, কোনো তো রিপ্লাই না পেয়ে সে মনমরা হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাসার বাহিরে সে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগে, কিন্তু রিক্সা পায় না। ঠিক তখনই সামনে দিয়ে নেহা তার প্রাইভেট কার নিয়ে যাচ্ছিল। পাশে স্বাধীনকে দেখে রীতিমতো অবাক হয়ে যায়, কিন্তু গাড়ি দাঁড় না করিয়ে সোজা চলে যেতে লাগে। একটু পর স্বাধীন রিক্সা পেয়ে যায়, তারপর রিক্সা করে কলেজে চলে আসে। রিক্সার ভাড়া মিটিয়ে কলেজে প্রবেশ করতে দেখে নেহার বান্ধবীরা যেখানে বসে আড্ডা দিত সবাই ওইখানে বসে আছে। স্বাধীন যেতে নিলে তখনই পাশ থেকে একটা ছেলে বলতে লাগে, ওই এদিকে আয় শোন। স্বাধীন বাধ্য ছেলের মতো ছেলেটার কাছে গিয়ে দাঁড়ায়। তারপর ছেলেটা স্বাধীনকে পর্যবেক্ষণ করে বলে, এই কলেজে কি নতুন? তোকে তো এর আগে কখনো দেখিনি। হ্যাঁ ভাই, নতুন বাবা। এই শহরে নতুন পোস্টিং হয়ে এসেছে, সেই সুবাদে আজ আগের এই শহরে ছিলাম। সেই শহর থেকে আমরা সপরিবারে চলে এসেছি, তারপরে এই কলেজে ভর্তি হয়েছি। ও আচ্ছা, তা ভালো। কিন্তু একটা কথা মাথায় রাখবি, আমরা এই কলেজের বড় ভাই। যখন আমাদের সামনে দিয়ে যাবি মাথা নিচু করে আর সালাম দিয়ে যাবি, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এখন একটা কাজ কর, ওই যে দেখছিস মেয়েগুলো, ওর মধ্যে যে একটা মেয়ে টি শার্ট পরে আছে, শার্টের বোতাম খোলা, ওই মেয়ের কাছে গিয়ে তুই প্রপোজ করবি আর বলবি তোমার সঙ্গে রুম ডেট করতে চাই। ছেলেটার দেখানো ইশারা অনুযায়ী স্বাধীন সেই দিকে যেতে লাগে। দেখেন নেহার পাশে বেশ কিছু মেয়ে বসে থেকে আড্ডা দিচ্ছেন। কিরে, তাকিয়ে কি ভাবছিস? যা গিয়ে প্রপোজ করবি, আর আমি যেটা বললাম সেটা বলবি, ঠিক আছে? তা না হলে তোকে বড় ভাইদের কথা না মানার কারণে কলেজে পোলাপানদের দিয়ে অনেক মারাবো বলে দিলাম। স্বাধীন বুঝতে পারে ভাইদের কথা না শুনলে তাকে অনেক মার খেতে হবে, তাই ছেলেটার দেখানো মেয়েদের অনুযায়ী স্বাধীন এগিয়ে যায়। তারপর সেখানে থাকা মেয়েটার কাছে গিয়ে হাঁটু গেড়ে হাতে একটা ফুল নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে ছেলেটার বলা কথাগুলো বলতে লাগে। সেখানে প্রত্যেকটা মেয়ে অনেক রেগে যায়। নেহার বান্ধবীরা কথাটা শুনে অনেক অবাক হয়। তারপর মেয়েটা স্বাধীনের কলার চেপে ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলতে লাগে, ফকিন্নির বাচ্চা, তুই আমাকে চিনিস? আমি কে? তোর সাহস কি করে হয় আমাকে এই সকল কথাবার্তা বলতে? কি বলি? আমার সঙ্গে রুম ডেট করবি? ফকিন্নির বাচ্চা, সাহস কত? তুই আর জানিস আমি কে? আমার বাবার এই কলেজের প্রিন্সিপাল। যদি বলি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই কলেজ থেকে বের করে দেবে, আর আমার কাছে এসে উল্টো পাল্টা কথা বলিস তুই? স্বাধীন আগে থেকে বুঝতে পারছিল যে তার সঙ্গে এরকম কিছু হবে। ঠিক তখনই সেই ছেলেগুলো সেখানে হাজির হয়। ধীরে ধীরে পুরো কলেজে থাকা স্টুডেন্টগুলো তাদের দিকে তাকিয়ে থাকে। ছেলেটা এসে মেয়েটার সামনে দাঁড়িয়ে বলে, কিরে সাথী, কি হয়েছে? এই ফকিন্নির বাচ্চা তোকে উল্টাপাল্টা মন্তব্য করেছে, তাই না? আপু, বিশ্বাস করেন, আমি বলতে চাইনি। এই ভাইয়াটা আমাকে বলতে বলেছে আপনাকে কথাগুলো, না হলে আমাকে নাকি কলেজের পোলাপানদেরকে দিয়ে মায়ের খাওয়াবে। তাই আমি ভয় পেয়ে আপনাকে এই কথাগুলো বলেছি। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। কি? আমি সাথীকে এইসব কথা বলতে বলেছি? হ্যাঁ, কুত্তার বাচ্চা, আমার নিজের দোষ করে আবার আমার নামে চাপিয়ে দিচ্ছিস? তোর খবর আছে। এই তোরা দেখছিস কি? মার শালাকে। কথাটা বলতে যত দেরি স্বাধীনকে সবাই মারতে তত দেরি করে না। এক এক করে প্রত্যেকটা ছেলে সে স্বাধীনকে মারতে লাগে। তারপর ছেলেটা হকি স্টিক নিয়ে স্বাধীনকে মারতে লাগে। স্বাধীনের মাথায় আঘাত পড়তেই স্বাধীন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পাশ থেকে চিৎকার দিয়ে নেহার বান্ধবীরা নেহাকে জড়িয়ে ধরে বলে, উচিত শিক্ষা পেয়েছে কুত্তার বাচ্চা, ওকে এই শাস্তি দেওয়াই উচিত ছিল। সবাইকে আজে বাজে মন্তব্য করা,
তোকে করেছে কাল, আজ প্রিন্সিপাল স্যারের মেয়েকে। উচিত শিক্ষা পেয়েছে। এই তোরা ওকে আরো মার। স্বাধীন অজ্ঞান হয়ে যাওয়ার শেষ অবধি নেহার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাকে বাঁচানোর শেষ অবলম্বন ইচ্ছা নেহার কেন জানি অনেক খারাপ লাগতে লাগে, কিন্তু কি আর করবে। সে এখন যদি স্বাধীনকে সাহায্য করে তাহলে তার বান্ধবীরা উল্টাপাল্টা কথা বলবে। মারতে মারতে স্বাধীনের নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগে। প্রিন্সিপাল স্যার ম্যাডাম এসে সকলকে সরে যেতে বলে স্বাধীনের এই করুণ দশা দেখে সবাই ভয় পেয়ে যায়। ছেলেটাকে এমনভাবে মেরেছে যে হাত পা দিয়ে রক্ত বের হচ্ছে। নেহার কেন জানি অনেক খারাপ লাগে। আর কোনো কিছুর তোয়াক্কা না করে নেহা আর আরেকটা ছেলে স্বাধীনকে ধরাধরি করে গাড়িতে করে নিয়ে স্টার্ট দিয়ে হসপিটালের দিকে যেতে লাগে। নেহার বান্ধবীরা সবাই অবাক হয়ে যায় নেহার কাণ্ড দেখে। তারপর তারা নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগে। কি রে, এর আবার কি হলো? স্বাধীনকে দেখে এরকম রিয়াক্ট করলো কেন? আরও শাস্তি পেয়েছে, ওর তো খুশি হওয়ার কথা। উল্টো নেহা ওকে নিয়ে হসপিটালে গেল। নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো কিছু আছে। নেহা স্বাধীনকে বোধহয় ভালোবেসে ফেলেছে। অন্যদিকে নেহার বান্ধবীকে নিয়ে হসপিটালে চলে আসে ডাক্তার। স্বাধীনের করুণ দশা দেখে আইসিইউতে ভর্তি করে পাশে থাকা ছেলেটা বলতে লাগে, আপু, ওরে হাল হলো কি করে, আর এইভাবে মারলো কে? তারপর নেহা সব কথা খুলে বলে। পাশে থাকা স্বাধীনের বন্ধু মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ে। নেহ বসে পড়ে। তারপর স্বাধীনের বন্ধু নেহাকে বলতে লাগে, আপু, বিশ্বাস করবেন কিনা তা জানি না, আমি স্বাধীনের সঙ্গে সে ছোট্টবেলা থেকে বন্ধুত্ব, কখনো কোনো মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকাই নাই। সবসময় প্রত্যেকটা মেয়েকে সম্মান করেছে। আমি শিওর দিয়ে বলতে পারবো যে স্বাধীন কারোর চাপে পড়ে এই কথাটা বলেছে। ও ওই রকম ছেলেই না যে সকলের সামনে গিয়ে প্রপোজ করবে, তাও আবার বাজে কথা বলে। তারপর নেহা স্বাধীনের বন্ধুর সঙ্গে টুকটাক কথা বলছিল। ঠিক তখনই সেখানে আবির্ভাব ঘটে ডাক্তারের। কিছু ফর্মালিটি পূরণ করতে বলে, কিন্তু এখানে স্বাধীনে কেউ নেই। তাই নেহা বউ পরিচয় দিয়ে ফর্মালিটিগুলো পূরণ করে। পাশে থাকা স্বাধীনের বন্ধু অবাক হয়ে যায়। তারপর স্বাধীনের অপারেশন স্টার্ট হয়। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বের হয়ে আসে। স্বাধীনের বন্ধু এগিয়ে গিয়ে বলে, আঙ্কেল, এখন কেমন অবস্থা আমার বন্ধুর? হ্যাঁ, এখন বিপদমুক্ত, কিন্তু ছেলেটাকে কে বা কারা এভাবে মেরেছে? আর একটু মারলেই তো একদম মরে যেত। মাথার অনেকটা জায়গা কেটে গেছে, হাত পা কেটে রক্ত বের হচ্ছে। রক্ত দরকার হবে। এই পজিটিভ, আমাদের ব্লাড ব্যাংকে রক্ত নেই। তুমি রক্ত জোগাড় করো। কথাটা বলার জন্যই আমি বের হয়ে এসেছি। ইমিডিয়েটলি দরকার। কিন্তু আঙ্কেল। স্বাধীনের বন্ধুর সম্পূর্ণ কথা না শুনে ডাক্তার চলে যায়। গোমরা মুখ নিয়ে নেহার কাছে আসতে নেহা বলে, কি ব্যাপার, কি হয়েছে? স্বাধীনের এইভাবে গোমরা মুখ করে আছো, ডাক্তার কি বললো তোমাকে? আপুর রক্ত দরকার, এ পজিটিভ গ্রুপের, কিন্তু আমার তো বি পজিটিভ রক্ত, বা কারোর দেওয়া সেটাও জানে না, আর ব্লাড ব্যাংকের রক্ত নেই। ও আচ্ছা, এই ব্যাপার। আমার এ পজিটিভ রক্ত আমি দিব। তারপর নেহা স্বাধীনকে রক্ত দিতে চলে যায়। ডাক্তার টেস্ট করে নেহার শরীর থেকে 2 ব্যাগ রক্ত নিয়ে নেয়। তারপর নেহা স্বাধীনের বন্ধুকে বাই জানিয়ে হসপিটাল থেকে চলে যায় সোজা কলেজে। নেহার বান্ধবীরা নেহাকে দেখে দৌড়ে এগিয়ে এসে বলে, কিরে, তুই কলেজে এসেছিস ভেবেছিলাম, তো আবার হারিয়ে গেছিস বুঝি? ওকে নিয়ে বুঝলাম না। ওকে মেরেছে তোর খুশি হওয়ার কথা। তোর সঙ্গে ওই অনেক বাজে কাজ করেছে, আর তুই ওকে নিয়ে হাসপাতালে ভর্তি করতে চলে গেলি। হ্যাঁ, ছেলেটা আমার সঙ্গে অনেক বাজে কাজ করেছে, এটাই ঠিক। কিন্তু আমি তো আমার চোখের সামনে এই ছেলেটাকে তরপাতে মরে যাবে এটা দেখতে পারবো না। ওই জায়গাতে যদি স্বাধীন না হয়ে অন্য কোনো ছেলে থাকতো তাহলে আমি একই কাজ করতাম। কথাটা বলে নেহা ঢলতে লাগে। তারপর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে। এর আগে নেহার বান্ধবীরা ধরে ফেলল। তারপর কলেজের হসপিটালে নিয়ে যায়। ডাক্তার নেহাকে দেখে বলে, মেয়েটার শরীর অনেক দুর্বল, তারপর আবার রক্ত দিয়েছে, এই কারণে অজ্ঞান হয়ে গিয়েছে। তোমরা একটা কাজ করো, ওকে বাসায় নিয়ে গিয়ে ভালো খাবার খাওয়ালে আগের মতো হয়ে যাবে, টেনশন করো না। ডাক্তার কিছু ওষুধ লিখে দেয়। তারপর নেহার বান্ধবীরা নেহাকে নিয়ে বাসায় চলে আসে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন।
1 মাস পর স্বাধীন অনেকটা সুস্থ হয়ে যায়। স্বাধীনের বাবা মা তাকে আর এই কলেজে লেখাপড়া করাবে না এটা বলে স্বাধীন না করে দেয়। সে ওই কলেজে ছাড়া অন্য কোনো কলেজে পড়বে না। এই কয়েকদিন নেহা স্বাধীনকে একটু দেখার চেষ্টা করে না, অনেক জানতে ইচ্ছে করে স্বাধীনের পরিস্থিতির কথা। স্বাধীনের বন্ধুকেও কলেজে আসতে দেখে না নেহা। কলেজ শেষ হলে বাসায় চলে যায় নেহা। তারপর দেখতে দেখতে রাত হয়ে যায়। নেহার অনেক মনে পড়তে লাগে স্বাধীনের কথা, কেন যেন অনেক মায়া কাজ করে স্বাধীনের প্রতি। তারপর নেহার মনে পড়ে যায় স্বাধীনের দেওয়া মেসেজের কথা। তারপর মেসেঞ্জারে গিয়ে স্বাধীনকে গিয়ে মেসেজ দেয়। অন্যদিকে স্বাধীন ফেসবুক স্ক্রলিং করছিল। হঠাৎ নেহার মেসেজ দেখে অবাক হয়ে যায়, সিন করে রিপ্লাই দেয়। একটু পর নেহা ফোন করে। স্বাধীন রিসিভ করে কাঁপা কাঁপা গলে বলে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তোর এখন অবস্থা এখন কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। মেরে ফেলতে তো চেয়েছিলেন, কিন্তু দেখেন মরে যায়নি। অনেক সুন্দর চাল চেলেছিলেন, কিন্তু কেউ বুঝতেই পারিনি আপনি কাজ করেছেন। টেনশন করেন না, আপনার ভিডিও কখনোই আমি ইন্টারনেটে দেব না। শুধুমাত্র আপনাকে ভয় দেখানোর জন্য কথাটা বলেছি। আমাকে মেরে ফেলেন, সমস্যা নেই, কিন্তু প্লিজ আমার পরিবারের এখনো ক্ষতি করেন না। কি বলছিস তুই? আমি চাল চেলেছি মানে? বিশ্বাস কর, তোকে মারার পিছে আমার কোনো হাতই নেই, বিশ্বাস কর। আমার বিষয়ে আপনার কি আসে যায়? আপনি যদি বলেন আমি আর ওই কলেজে যাব না, অবশ্য মা বাবা আর ওই কলেজে পড়াবে না বলেছে আমাকে। এখনো যদি আপনার রাগ না কমে তাহলে আমাকে বলেন, আমি যাব। আপনি যত খুশি আমাকে মারবেন, আমি কিছুই বলবো না কাউকে। দেখ, তোকে মারের পিছে আমার কোনো হাত নেই তোকে বলছি, তারপরও বিশ্বাস করছিস না কেন? ভয় পেয়ে না, আমি তখন আসলে ভিডিও করিনি, এমনিতেই ফোন ওইখানে রেখে গিয়েছিলাম। বাদ দিন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ফোনের ওই পাশ থেকে নেহা অনবরত হ্যালো হ্যালো বলে চলেছে, কিন্তু স্বাধীন ফোন রেখে দেয়। তারপর নেহার অ্যাকাউন্টটা ব্লক করে দেয়। এইভাবে চলে যায় বেশ কিছুদিন। স্বাধীন অন্য আরেকটি কলেজে ভর্তি হয়েছে। নেহা ক্লাস করছিল, ঠিক তখনই জানালার বাইরে দিয়ে তাকিয়ে দেখে স্বাধীনের বন্ধু। নেহা ক্লাস থেকে বের হয়ে স্বাধীনের বন্ধুর কাছে গিয়ে দাঁড়ায়। হাঁপাতে হাঁপাতে বলতে লাগে, কিরে স্বাধীনের কি হয়েছে? কলেজে দেখছি না ওকে, প্রায় 2 মাস হলো। ও আপু, আপনি তো স্বাধীনকে হাসপাতালে রেখে এসে যে চলে আসলেন আর দেখতে গেলেন না। ও এই কলেজে পড়বে না, ও অন্য আরেক কলেজে ভর্তি হয়েছে। আমিও আর পড়বো না, স্বাধীন যে কলেজে ভর্তি হয়েছে সেখানে ভর্তি হব। এই কলেজ থেকে টিসি নেওয়ার জন্য এসেছিলাম। আমি যাচ্ছি, আল্লাহ হাফেজ আপু। স্বাধীনের বন্ধু কথাটা বলে নেহার আর কোনো কথা না শুনে কলেজ থেকে বের হয়ে যায়। নেহা ভাবতে লাগে, জিজ্ঞেস করব কোন কলেজে ভর্তি হয়েছে, কিন্তু বলতেই পারলাম না। ছেলেটা আমাকে অনেক ভুল ভাবছে। তারপর নেহা গোমরা মুখ করে ক্লাসরুমে চলে যায়। এক এক করে সব ক্লাস করে বাসায় চলে আসে। মন খারাপ করে টিভি দেখছিল, ঠিক তখনই নেহার বাপ এসে নেহার পাশে বসে বলে, মারে তোর কি হয়েছে? আমি বিদেশ থেকে আসার পর দেখছি তুই কেমন যেন হয়ে গেছিস, একদম কথা বলছিস না, সবসময় চুপচাপ থাকছিস। আমার মেয়ে পুরো বাসা মাথায় করে বেড়াতো, সেই মেয়ে চুপচাপ হয়ে গেছে। কি হয়েছে মা, বল আমাকে। কই বাবা, কিছুই তো হয়নি, এমনি। দেখ মা, তোর মা মারা যাওয়ার পর দ্বিতীয়বার আমি বিয়ে করিনি। সৎ মায়ের সাথে তোর সঙ্গে কেমন আচরণ করবে এর জন্য। আর তুই এমন মনমর হয়ে বসে থাকলে বল আমার কি ভালো লাগে? কি হয়েছে বল, তোকে কোনো ছেলে ডিস্টার্ব করছে? না বাবা, তোমাকে এই শহরের সবাই চেনে, আর তোমার মেয়েকে ডিস্টার্ব করবে এমন সাহস কারো আছে নাকি? এমনিতেই ভালো লাগছে না আমার, তাই বসে আছি, এর থেকে বেশি কিছু না। চলো খাবার খেয়ে নেই, অনেক রাত হয়ে গেছে, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কই মা, সবে তো মাত্র 9টা বাজে, একটু পর খাবার খাই। আগে না তুই আর আমি রাতভর বসে মুভি দেখতাম, কিন্তু এখন এরকম হয়ে গেছিস কেন? কি হয়েছে বল প্লিজ। আমার কোন আচরণে কষ্ট পেয়েছিস তুই, নাকি টাকা লাগবে বল? না বাবা, কেন জানি এমনিতেই ভালো লাগছে না কিছুতেই, তাই চলো খাবার খেয়ে নেই। তারপর নেহার জোড়াজুড়িতে নেহার বাবা চলে যায় খাবার টেবিলে। তারপর খাওয়া দাওয়া শেষ করে নেহা প্লেটে হাত ধুয়ে চলে যায় নিজের রুমে। নেহার বাবার অনেক খারাপ লাগে, তার মেয়ে হাসি খুশি সবসময় থাকতো, এমন মনমরা হয়ে গেছে কি জন্য। তাই নেহার বাবা তার এক বডিগার্ডকে ডাক দিয়ে নেহার সম্পর্কে সব খুঁটিনাটি বের করতে বলে, কেন এমন মনমরা হয়ে রয়েছে।
অন্যদিকে স্বাধীন নতুন কলেজে গিয়ে অনেক বন্ধু বান্ধবী হয়। তার সকলের সঙ্গে আনন্দে আনন্দে ক্লাস করতে লাগে। আগের মতো দুষ্টামি করে না, মনোযোগ দিয়ে ক্লাস করে। বাসায় আসে। এমনই একদিন স্বাধীন তার বাসার বাহিরে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই নেহা সামনে দিয়ে যায়। স্বাধীনকে দাঁড়িয়ে থাকতে দেখে নেহা স্বাধীনের কাছে সে গাড়ি দাঁড় করিয়ে গ্লাস নামিয়ে বলে, আয় গাড়িতে উঠে বস। স্বাধীন মাথা নিচু করে গাড়ির মধ্যে নেহাকে দেখে অন্যদিকে তাকিয়ে থাকে। নেহার অনেক রাগ হতে লাগে, কিন্তু মিষ্টি সুরে স্বাধীনকে কি আবার ডাকে। দেখ, আমি এখানে সিন ক্রিয়েট করতে চাচ্ছি না, প্লিজ গাড়িতে উঠে বস। তোর সঙ্গে কিছু কথা বলার আছে আমার, একটু বোঝার চেষ্টা কর। বিশ্বাস কর, কথাটা বলেই আর তোকে কোনো বিরক্ত করব না। আমি চিরতরে তোর লাইফ থেকে সরে যাব। তারপর স্বাধীন নেহার কথা শুনে গাড়িতে উঠে বসে। সামনের সিটে বসতে নেহা গাড়ি স্টার্ট দিয়ে একটা পার্কে চলে যায়। স্বাধীন বলতে লাগে, আপু, আমাকে এইখানে নিয়ে আসলেন কেন? কলেজে যেতে হবে আমাকে। একদিন ক্লাস না করলে কিছুই হবে না, কিন্তু তোকে এই কথাগুলো না বলতে পারলে বিশ্বাস কর অনেক খারাপ লাগছে আমার। তারপর নেহা আর স্বাধীন পার্কের ভিতরে গিয়ে একটা বেঞ্চিতে গিয়ে বসে পড়ে। দুজনের মধ্যে অনেকটা দূরত্ব। এই দূরত্ব থেকেও মনের দূরত্ব অনেক। ঠিক তখনই নেহা স্বাধীনের কাছে গিয়ে স্বাধীনের 2 হাত চেপে ধরে বলতে লাগে, দেখ, আমি জানি তুই আমাকে অনেক বাজে আর খারাপ মেয়ে হিসেবে চিনিস, কিন্তু বিশ্বাস কর আমি মোটেও অমন না। আর তুই ভাবছিস কলেজে যে তোকে মেরেছে ওর মধ্যে মেন ভিলেন হচ্ছে আমি, কিন্তু বিশ্বাস কর আমি কিছুই করিনি। ইভেন আমার তো তোর প্রতি কোনো ক্ষোভ নেই, কারণ আমি বুঝতে পেরেছি যে দোষটা আমারই ছিল। তোর জায়গায় ওখানে যে কোনো ছেলে থাকলে আমার সঙ্গে একই কাজ করতো। ও আচ্ছা, এই কথা তা আগে বলবেন না? আমি কোনো কিছুই মনে করিনি, যা হবার তা হয়ে গেছে। আর একটা কথা, প্লিজ আমাকে ক্ষমা করে দিন ওই দিনের জন্য। আসলে নিজের ছিলাম না, আপনার সঙ্গে হুট করে ওইসব হয়ে গিয়েছে, ক্ষমা করে দিয়েন। আর হ্যাঁ, যদি পারেন তো অবশ্যই এইসব পোশাক না পরে বাঙালি মেয়েদের মতো 3 পিস আর পায়জামা পরবেন, এতে আপনাকে অনেক ভালো লাগবে। দেখ, সত্যি করে বলছি, তোকে আমি ভালোবেসে ফেলেছি, অনেক অনেক ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি। তুই যদি কিভাবে আর কেন তোকে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। নেহার কথা শুনে স্বাধীন হাসতে লাগে। নেহা স্বাধীনের হাসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটু পর স্বাধীন হাসি থামিয়ে দিয়ে বলে, ও রিয়েলি? কোটিপতি বাবার একমাত্র মেয়ে, নেতার একমাত্র মেয়ে আমার প্রেমে পড়েছেন? এটা আবার নতুন প্ল্যান বুঝি আমাকে মারার জন্য? আর মারতে হবে না। হ্যাঁ, আমি ভুল করেছি, আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। তা যদি না মানেন, আমাকে যদি বলেন পুরো বাজারের সামনে আপনার পা জড়িয়ে ধরে মাপ চাইতে, সেটাও পারবো, কিন্তু এই আজে বাজে কথা বলবেন না আর আমাকে। নেহার কেন জানি অনেক রাগ হতে লাগে। রেখে স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে। স্বাধীন অবাক হয়ে যায়, নিমিষে যেন পুতুলের রূপান্তর হয়। স্বাধীন নেহাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, ধ্যাত, বাজে একটা মেয়ে। আপনার মতো মেয়েকে কখনোই ভালোবাসা যায় না। নিজে ঠিক নেই, বাবার ঠিক নেই। স্বাধীনের বলা কথাগুলো শুনে নেহার অনেক রাগ উঠে যায়। নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে স্বাধীনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে নিজের চোখগুলো হাত দিয়ে মুছে বলে, আমারই ভুল হয়েছে। তোর মতো একটা ছেলেকে ভালোবেসেছি যে কিনা মেয়ে দেখলেই হুমড়ি খেয়ে পড়ে, দেহের লালসা, আর আমাকে তুই বলছিস আমি বাজে মেয়ে? দেখ, ভালো হয়ে যা, চাই না তোর কারণে আর কোনো মেয়ের জীবনটা নষ্ট হোক। কথাটা বলে নেহা চলে আসতে যাবে। ঠিক তখনই মাথা ঘুরে পড়ে যেতে লাগে। স্বাধীন গিয়ে ধরে ফেলে। নেহা স্বাধীনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, একদম তুই আমাকে টাচ করবি না, আমি বাজে মেয়ে, তাই না? স্বাধীনের কেন জানি নেহার বলা কথাগুলো তীরের মতো এসে মুখে বাঁধে। তারপর নেহাকে ছেড়ে দেয় না। স্বাধীন নেহাকে বেঞ্চের উপর বসিয়ে দেয়। তারপর দোকান থেকে পানির বোতল নিয়ে এসে নেহার দিকে এগিয়ে দেয়। নেহা পানির বোতল নিয়ে ঢক ঢক করে পানি খেতে লাগে। স্বাধীন এতক্ষণে নেহার দিকে ভালোভাবে তাকিয়ে দেখে। এখন তাকিয়ে দেখে নেহা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। চোখের নিচে কালি, বোধহয় অনেক রাত জাগে। দু চোখ লাল মনে হয়, অনেক কান্না করে। আমি ঠিক আছি, আর তুই চলে যেতে পারবি একা, নাকি আমি তোকে কলেজে নামিয়ে দিয়ে আসবো? আমি একাই যেতে পারবো, আর নিজের দিকে খেয়াল রাখবেন।
কথাটা বলে স্বাধীন পার্ক থেকে বের হয়ে রিক্সা নিয়ে কলেজে আর না গিয়ে বাসে চলে আসে। দরজায় কলিং বেল দিতেই স্বাধীনের মা এসে দরজা খুলে দেয়। স্বাধীনের দিকে ড্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। কিরে বাবা, কি হয়েছে? আজ এত তাড়াতাড়ি বাসায় চলে আসলে যে? কেন জানি আজকে কলেজ করতে একদমই ভালো লাগছিল না। বাবা, কি হয়েছে তোর? তোকে দেখছি দিন দিন কেমন জানি চেঞ্জ হয়ে যাচ্ছিস। আগের মতো হাসি খুশি নেই, সবসময় গোমরা মুখ করে থাকিস। বল, কি হয়েছে আমাদের? তাই বাসায় চলে এসেছি। আরে মা, কিছুই হয়নি, শুধু শুধু তোমরা আমাকে নিয়ে চিন্তা করছো। ভালো লাগছে না, রুমে গিয়ে একটা ঘুম দিলে ঠিক হয়ে যাব। তারপর স্বাধীন রুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে খাটের উপর শুয়ে ঘুমানোর চেষ্টা করে। উপরের দিকে ফ্যান ঘুরছিল, সেই দিকে তাকে অতীতে ঝাঁপ দেয়। দোস্ত, কখনো ভাবতেই পারিনি আবার আমাদের দুজনে এভাবে মিল হবে। শুধু শুধু তোর বাবা গিয়েছে দিনের জন্য, সিলেট গিয়েছিল। 2 বছর আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গিয়েছিল, দেখ আবার ঠিক হয়ে গিয়েছে। এক কলেজে আবার নতুন করে অধিপত্য শুরু হবে আমাদের। হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা চল, এখানে আর না দাঁড়িয়ে থেকে কলেজের ভিতরে প্রবেশ করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনিয়র মেয়েদের দেখি। মেয়েদের আমার অনেক ভালো লাগে। আপনারা হয়তো শুনলে অবাক হবেন, রাইটারেরও সিনিয়র মেয়ে অনেক পছন্দ। আচ্ছা চল, কিন্তু তুই আগের থেকে একদম চেঞ্জ হয়ে গিয়েছিস জানিস। তারপর স্বাধীন আর তার বন্ধু ভিতরে প্রবেশ করে কলেজের একটা গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে সিনিয়র মেয়েদের দিকে দেখতে লাগে আর আজে বাজে কথা বলতে লাগে স্বাধীন। ঠিক তখনই সামনে দিয়ে নেহা আর নেহার বান্ধবীরা যায়। নেহার দিকে তাকিয়ে বলতে লাগে, এর জন্যই সিনিয়র মেয়েদের ভালো লাগে আমার। দেখ কি ফিগার, একদম হট। যদি একবার কাছে পাইতাম তাহলে বাচ্চার মা বানিয়ে দিতাম। স্বাধীনের বলা কথা নেহার কানে গিয়ে পৌঁছায়। পেছনের দিকে তাকাতে স্বাধীন ভয় পেয়ে সেখান থেকে দূরে সোজা ক্লাসরুমে চলে যায়। নেহা গিয়ে প্রত্যেকটা ক্লাসরুম খুঁজে দেখতে লাগে। এক পর্যায়ে স্বাধীনের ক্লাসরুমে চলে আসে। তারপর স্বাধীনকে নিয়ে নেহার বান্ধবীরা জোর জবরদস্তি করে গাড়িতে তুলে নেহার বাসায় নিয়ে যায়। বাকিটা তো আপনারা জানেনই। স্বাধীনের ভাবান্তরের সে তো ঘটে ফোনের শব্দ শুনে ফোনটা হাতে এনে দেখে তার বন্ধু ফোন করেছে। কিরে, আজকে কলেজ আসলি না যে? আর পর্দাকে দেখলাম নেহাপুর সঙ্গে বসে আছি। স্বাধীন কথা শুনে অনেকটা ভয় পেয়ে যায়, আমতা আমতা করে বলে। স্বাধীন তার বন্ধুকে উল্টাপাল্টা বুঝিয়ে দেয়, তারপর ফোন রেখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্বাধীন তৈরি হয়ে ফ্রেশ হয়ে কলেজে চলে যায়। স্বাধীনের বন্ধু স্বাধীনের জন্যই অপেক্ষা করছিল। তারপর দৌড়ে কাছে এসে ঘাড়ের উপর হাত দিয়ে বলে, দেখ, আমাকে উল্টাপাল্টা যতই বোঝাস, আমি কিন্তু ছোট্ট বাচ্চা না। হ্যাঁ, তুই যে নেহাপুকে ভালোবাসিস আর নেহাপু তোকে যে ভালোবাসে এটা কিন্তু আমি জানি। দেখ কি বলছিস তুই, উল্টাপাল্টা কথা? আমি উল্টাপাল্টা কথা বলছি তাই না? তোকে কলেজের সামনে সবাই মারধর করলো, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলো। নেহাপু এসে তোকে ধরে হাসপাতালে ভর্তি করিয়ে নিয়ে যায়। আবার তোর রক্তর দরকার, নেহাপুর রক্ত দেয়। নেহাপুকে দেখে বুঝতেই পারিনি তোকে নিয়ে অনেক চিন্তিত সে। একটা মেয়ে কখনোই আর একটা ছেলেকে নিয়ে এতটা সিরিয়াস হয় না যতটা কিনা নেহাপুকে দেখেছি। তখনই বুঝতে পেরেছি তোদের মধ্যে কোনো চক্কর আছে। তখনই শিওর হয়ে আবার যখন নেহাপু আমার কাছে দৌড়ে এসে তোর খোঁজ দিতে লাগে। আচ্ছা, তোদের মধ্যে কি কিছু হয়েছে? তোর এই অভ্যাসটা যাবে না একদমই। বেশি বেশি বোঝার আরে কিছু নেই। উনি আমার সিনিয়র। আসলে 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 আর বলতে হবে না। ঠিক তখনই ক্লাসের স্যার চলে আসে। তারপর স্বাধীন আর তার বন্ধু মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগে। স্বাধীন আনমনে ভাবতে লাগে, তাহলে নেহা যা বলেছে ঠিকই বলেছে। আসলে ওই কথাগুলো আমাকে ইচ্ছে করে মেরেছে, তার ওর মধ্যে কোনো হাত নেই। আর সেদিন যেভাবে বলল আমাকে নিয়ে অনেক সিরিয়াস মনে হয়। নেহা আসলেই আমাকে অনেক ভালোবেসে ফেলেছে। আমার উচিত হয়নি তাকে এতটা অবহেলা করার। দেখা হলে ক্ষমা চেয়ে নিব, কিন্তু আমি কেন নেহাপুকে মনের কথা বলতে গিয়েও বলতে পারলাম না যে আমিও আপনাকে অনেক ভালোবাসি। স্বাধীনের বন্ধু স্বাধীনকে ভাবতে দেখে গায়ে হাত দেয়। স্বাধীনের ভাবনার সেদ ঘটে। তারপর স্বাধীন মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগে। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে যায়। কলেজ ছুটি হলে স্বাধীন সোজা বাসে চলে আসে।
রুমে গিয়ে দরজা আটকে ওয়াশরুমে চলে যায়। সাউথ ছেড়ে নেহাকে নিয়ে ভাবতে লাগে। আমার উচিত ছিল তার কথাগুলো ভাবা। নেহা আমাকে এতটা ভালোবাসে আর আমি প্রতিনিয়ত অবহেলা করে দিয়েছি। আমাকে নিয়ে ভাবতে ভাবতে নিজের কি বেহাল দশা করে ফেলেছে। চোখের নিচ দিয়ে কালি পড়ে গিয়েছে। কথাগুলো ভাবতে ভাবতে স্বাধীন গোসল করে বাইরে চলে আসে। তারপর ফোন হাতে নিয়ে নেহাকে ব্লক ছাড়িয়ে মেসেজ করতে লাগে। দেখে নেহা তাকে ব্লক করে রেখেছে। অনেক রাগ হতে লাগে। নিজের রাগের কারণে আজ এই দশা। তাই রেগে ফোনটা ফুলরে আসা মারে। ঠিক তখনই স্বাধীন মা হাতে খাবারের প্লেট নিয়ে স্বাধীনের রুমে প্রবেশ করে। ফোন আসা দিতে দেখে স্বাধীন মা স্বাধীনের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, দেখ বাবা, জানি না তোর কি হয়েছে, কিন্তু একটা কথা মনে রাখবি যে কখনো হাল ছাড়বি না আর কখনো এমন কিছু করবি না যার জন্য সারা জীবন পস্তাতে হয়। কথাটা বলে স্বাধীনের মা রুম থেকে চলে যায়। স্বাধীন খাবার খেয়ে হাত ধুয়ে খাটের উপর শুয়ে থেকে ঘুমানোর চেষ্টা করে। অন্যদিকে নেহা তার বাবার সঙ্গে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই বমি বমি ফিল হয়। দৌড়ে খাবার টেবিল থেকে উঠে বেসিনে চলে যায়। তারপর বমি করতে লাগে। নেহার বাবা মেয়ের এই হাল দেখে দৌড়ে নেহার কাছে আসে। তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগে, মা তোর কি হয়েছে, হঠাৎ এভাবে বমি করছিস? বাবা জানি না, কিন্তু বেশ কিছুদিন হলো খাবারের পর অনেক বমি হয়। আমার মাথা ঘুরে পড়ে যেতে নেই, সব সময় চোখ আধার দেয়, কিছুই বুঝতে পারছি না বাবা। কথাটা বলেই নেহা অজ্ঞান হয়ে পড়ে যেতে নেই। এখানে তার বাবা ধরে ফেলে। বাসার কাজের লোকরা এসে নেহাকে ধরাধরি করে তার রুমে নিয়ে যায়। নেহার বাবা চিন্তা করতে লাগে মেয়ের এই বেহাল দশা দেখে। তারপর তার ডাক্তার বন্ধুকে ফোন করে বাসায় আসার জন্য বলে। একটু পর ডাক্তার বাসায় চলে আসে। নেহাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে অনেক চিন্তিত হয়ে রুম থেকে বের হয়ে আসে। নেহার বাবা ডাক্তারকে চিন্তিত দেখে বলতে লাগে, কি রে, কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? আমার মেয়ে সুস্থ আছে তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু নেহা মামনিকে দেখে যতটুকু বুঝতে পারলাম নেহা মামনি প্রেগনেন্ট, আর এর কারণেই খাবার খাওয়ার পর বমি করছে। আর প্রেগন্যান্সি অবস্থায় চিন্তা করলে এরকম হাল হয়। মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়া, চোখ আধার দেওয়া চিন্তা করিস না। আর মেয়েকে কখন বিয়ে দিলি কিছুই তো জানতে পারলাম না। কি বলছিস তুই? তোর কিছু একটা ভুল হচ্ছে। নেহার তো বিয়েই হয়নি, তাহলে পেটে বাচ্চা কি করে আসবে? নেহার বাবার কথা শুনে ডাক্তার ভুরকুচকে নেহার বাবার দিকে তাকিয়ে বলে, দেখ, আজ পর্যন্ত আমার রিপোর্ট কখনো ভুল হয়নি। আর নেহা মামনিকে দেখে আমি এটাই বুঝতে পারছি আজকালকার মেয়েদের যে কি হয়। আর কালকে তুই একবার হসপিটালে নিয়ে আসিস, আমি ভালোভাবে পরীক্ষা করে দেখতে চাই। কথাটা বলেই ডাক্তার চলে যায়। নেহার বাবা চিন্তিত হয়ে সোফায় গিয়ে বসে পড়ে। কি বললো ডাক্তার? নেহা প্রেগনেন্ট মানে? এসব ভাবতে লাগে আর অনেক রাগ হতে লাগে। যদি বাইরে সবাই জানতে পারে নেহা প্রেগনেন্ট, তাহলে লোক সমাজে আর মুখ দেখাতে পারবে না। এসবই ভাবতে লাগে। নেহার জ্ঞান ফিরে আসার অপেক্ষা করতে লাগে। ঠিক তখনই নেহার বাবার মনে পড়ে নেহার বান্ধবীদের কথা। নেহা সত্যি কথা না বললেও নেহার বান্ধবীরা তাকে ঠিক সত্য কথা বলবে। তাই পকেট থেকে ফোন বের করে নেহার বান্ধবীকে ফোন করে বাসায় আসতে বলে। একটু পরে নেহার সকল বান্ধবীরা বাসে আসে। বসার রুম দিয়ে নেহার রুমের দিকে যাচ্ছিল। ঠিক তখনই নেহার বাবা ডাক দেয়। সবাই গিয়ে বসে পড়ে। তারপর নেহার বাবা বলতে লাগে, দেখো মা, তোমরা আমার মেয়ের মতোই। প্লিজ তোমরা আমার কাছে কেউ মিথ্যা কথা বলবে না। না আঙ্কেল, বলুন নির্দ্বিধায়, আপনাকে যা সত্যি তাই বলবো। নেহার বাবা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলতে লাগে, নেহা প্রেগনেন্ট। কি? নেহা প্রেগনেন্ট মানে? হ্যাঁ, নেহা প্রেগনেন্ট। আজ খাবার টেবিলে আমার সঙ্গে বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই দৌড়ে খাবার টেবিল থেকে উঠে বেসরে গিয়ে বমি করতে লাগে। আমার সঙ্গে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে। তারপর বাসার কাছের লোকদের নিয়ে রুমে নিয়ে যাই, ডাক্তারকে ফোন করে আসার জন্য বলি। ডাক্তার ভালোভাবে দেখে বলে নেহা প্রেগনেন্ট। প্লিজ মা, তোমরা আমার কাছ থেকে কিছু লুকিও না, যা সত্যি তা বলো নির্দ্বিধায়। তারপর নেহার বান্ধবীরা নেহার বাবাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে যে কিভাবে নেহা প্রেগনেন্ট হলো। নেহার বাবা কথাগুলো শুনে অনেক রাগ হতে লাগে। রেগে বলতে লাগে, ওই ছোট লোকের বাচ্চার খবর আছে। আমার মেয়ের দিকে তাকানো ওই কুত্তার বাচ্চার আর ওর পরিবারকে একদম ধুলোয় মিশিয়ে দিব আমি। প্লিজ আঙ্কেল, উত্তেজিত হবেন না। দেখুন, ওইখানে স্বাধীনের কোনো দোষ নেই, সব দোষ নেহার।
নেহা জোর করে কলেজ থেকে স্বাধীনকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসে। তারপর ভয় দেখাতে লাগে, কিন্তু স্বাধীনকে ভয় দেখাতে গিয়ে নিজেই এই অবস্থা হবে নেহা কখনো ভাবতেও পারেনি। নেহার বাবাকে নেহার বান্ধবীরা ভালোভাবে বোঝাতে লাগে। নেহার বাবা বুঝতে পারে যে স্বাধীন ছেলেটার কোনো দোষ নেই, সব দোষ নেহার। তাই নেহার বান্ধবীদেরকে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি ওই ছেলেটার বাসার অ্যাড্রেস জানো? না আঙ্কেল, জানি না। প্লাস বেশ কিছুদিন ধরে স্বাধীনকে কলেজে দেখতে পাচ্ছি না। কলেজে মারামারি হয়েছিল সকল ছেলেদের, স্বাধীনকে অনেক মেরে এরপর থেকে কলেজে আসে না। হয়তোবা অন্য কোনো কলেজে ভর্তি হয়েছে কিংবা শহর ছেড়ে চলে গিয়েছে, দেখছি না। শুধু এইটুকুই জানি, নাম স্বাধীন। এইটুকু হলেই চলবে। আর তোমরা কেউ জানো নেহাকে বলো না যে ও প্রেগনেন্ট। ফিরলে ওর সঙ্গে সবাই হাসি মুখে কথা বলবে, ওকে যেন কিছু বুঝতে দিও না। ঠিক আছে আঙ্কেল। তারপর নেহার বাবা সেখান থেকে বের হয়ে যায়। বডিগার্ডকে সারাদিনে ইনফরমেশন বের করতে বলেন। কোন দিক দিয়ে নেহার বান্ধবীরা সবাই নেহার রুমে চলে যায়। দেখে নেহা খাটের উপর শুয়ে আছে। রুমের মধ্যে কারোর উপস্থিতিতে টের পেয়ে নেহা তাকায়, দেখে তার বান্ধবীরা। তারপর আদর্শ হয়ে নেহা তার বান্ধবীদের সঙ্গে কথা বলতে লাগে। কে তোরা? তাও আবার সবাই একসাথে? আরে না, কিছুই হয়নি। আঙ্কেল ফোন করেছিল, বলল তুই অজ্ঞান হয়ে গেছিস হঠাৎ করে, তাই এসেছি তোকে দেখার জন্য। তা কি হয়েছে তোর? কিছু হয়নি, তোরা এসেছিস ভালো হয়েছে, অনেকদিন পর আড্ডা দিতে পারবো। রাখ সেই সকল কথা। আঙ্কেল বলল তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, সবসময় চিন্তিত হয়ে থাকিস, আগের মতো চঞ্চল নোস। কি হয়েছে তোর, আমাদেরকে খুলে বল। তাহলে শোন, আমি স্বাধীনকে অনেক ভালোবেসে ফেলেছি। স্বাধীনকে বোঝাতে পারছি যে কতটা ভালোবাসি। ওকে যতবার গিয়েছি ততবার অবহেলা করে, আর প্রত্যেকবার আমাকে ভুল বুঝে গিয়েছে। আমি নাকি ছেলেদের নিয়ে ওকে মেরেছি। কলেজে বারবার শুধু একটা কথাই বলে চলেছে। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার কথা একদমই বোঝার চেষ্টা করছে না। কি করব এখন কিছুই মাথায় আসছে না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আপনি আপনার রাজাকে নিয়ে টেনশন করে নিজের এই হাল করে ফেলেছেন। একবার আয়নার দিকে তাকা, নিজের কি হাল করেছিস। চোখে নিচ দিয়ে কালি, ঠিক মতো ঘুমাস না, ঠিক মতো খাওয়া দাওয়া না করে শরীরের কি হাল করেছিস। নেহা তার বান্ধবীদের জড়াজড়িতে এক পর্যায়ে উপরের দিকে তাকিয়ে গম্ভীর একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগে। নেহা তার বান্ধবীদের কথা শুনে আয়নার দিকে তাকায়। দেখতে পাই এই 3 মাসে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। চোখের কালি আগে থেকে অনেকটা রোগা হয়ে গিয়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া না করে। দেখিস, আর ওকে যদি পেতে চাস তাহলে এইভাবে ভেঙে পড়লে তো আর হবে না। দেখ, হাল ছাড়লে কখনোই হবে না। আর আমি যা মনে করি, স্বাধীন তোর জন্য একদমই পারফেক্ট না। ও অনেক ছোট, তোর থেকে প্রায় 2 বছরের জুনিয়র। আর তুই না আমাদেরকে বড় বইলা বলেছিলি যে ওকে শেষ করে ফেলবি। ওর পরিবার সহ তোর বাবা দেশে ফিরলেই উল্টে দেখি আমাদের মহারানী তার মেরে ফেলার নায়ককে ভালোবেসে ফেলেছে। কথাগুলো বলে নেহার বান্ধবীরা নেহাকে পচাতে লাগে। নিমিষেই গম্ভীর মুখটা হাসি মেখে যায়। এজন্যই বলে জীবনে বন্ধুর প্রয়োজন আছে। অন্যদিকে স্বাধীনে কেন জানি নেহার কথা অনেক মনে হতে লাগে। নিজের অজান্তেই নেহাকে নিয়ে ভাবা শুরু করে। সজীবের কাছ থেকে কথাটা শোনার পর নেহার কাছ থেকে ক্ষমা চাইতে মরিয়া হয়ে পড়ে। কিন্তু নেহার তো আর বাসা চেনে না। কলেজের সামনে গিয়ে অনেক দাঁড়িয়েছে, কিন্তু কলেজে আর আসে না। ফেসবুক থেকে ব্লক করে রেখেছে, সব বই বন্ধ। এইসবই ভাবছিল শুয়ে থেকে। ঠিক তখনই ফোন বাজতে লাগে। ফোনটা হাতে নিয়ে দেখে অচেনা একটা নাম্বার। কানের কাছে নিতেই বলতে লাগে, আসসালামু আলাইকুম। কে? শালা, আমার নাম্বার তো সেভ করা নেই। আমি সজীব। ও তুই? তা কি মনে করে? কিরে, তোর কি হয়েছে? ঠিকমতো কলেজে আসিস না, আসলেও আনমনা হয়ে থাকিস। আমি সারাক্ষণ দেখি রুমের বাইরেও বের হোস না। আগে প্রত্যেকদিন পাড়ার মাঠে জাতীয় ক্রিকেট খেলার জন্য, এখন তাও যাস না। কি হয়েছে আমাকে খুলে বল। আর তোর জন্য একটা সারপ্রাইজ আছে, বাসার নিচে আয়। দেখ, ভালো লাগছে না। আমার ঘরের ভিতর থাকতেই অনেক ভালো লাগে। কিছু বললেই বল, আর আমার রুমে আয়। নেহা আপুর অ্যাড্রেস খুঁজে পেয়েছি। কি সত্যি? হ্যাঁ সত্যি, নিচে আয়। কথাটা শুনে স্বাধীন আনন্দিত হয়ে খাট থেকে উঠে পড়ে। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে বাড়ি চলে আসে। এসে দেখে সজীব দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। তারপর সজীবের বাইকে উঠে বসে পড়ে। একটু পর একটা আলিশান বাসার সামনে গিয়ে বাইক দাঁড় করে। সজীব বাড়ির দিকে ইশারা করে বলে, স্যার,
এটা আপনার সিনিয়র গার্লফ্রেন্ডের বাড়ি। ধ্যাৎ শালা, কি বলছিস তুই? গার্লফ্রেন্ড মানে আমার সিনিয়র আপু হয়। বলে যাস না তুই কিন্তু নেহা। হ্যাঁ ভাই, আর বলতে হবে না। একটা মেয়ের জন্য পাগল রাতে ঠিকমতো ঘুমায় না, সবসময় বাসায় পড়ে থাকেন, আবার বলেন সিনিয়র আপু। তোর মুখ মেরে ভেঙে দিব শালা। আরে সত্যি বলছি, শুধুমাত্র ক্ষমা চাওয়ার জন্য এখানে এসেছি। ক্ষমা চেয়ে সোজা বাসায় চলে যাব। তারপর স্বাধীন আর তার বন্ধু বাসার নিচে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে কোনটা নেহার রুম, কিন্তু আলিশান বাড়ি অনেকগুলো রুমের মধ্যে কিভাবে বুঝতে পারবে যে কোনটা নেহার রুম? এভাবে অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু নেহার দেখা পায় না। আরে শালা হয়েছে তোর, বসে থাকতে থাকতে তোর মশার রক্ত খেয়ে পুড়িয়ে ফেলবে। এখন তো অন্তত চল, মনে হয় নেহা বাসায় নেই। আমার কেন জানি মনে হচ্ছে নেহা বাসায় আছে, আর একটু পরে বেলকনিতে আসবে। হ্যাঁ ভাই, আপনি তো জ্ঞানী, আপনি ভবিষ্যতও জানেন, তাই না? ভবিষ্যৎবাণী করেন আর ভাব থাকেন যে নেহা ঠিক আসবে। চললাম, বসে থেকে মশার কামড় খেতে পারবো না আর। এতক্ষণ দাঁড়িয়ে থাকলি, আর একটু দাঁড়িয়ে থাক প্লিজ। দেখ, যা করার তাড়াতাড়ি কর। তুই নিজেও তো বললি যে ভালোবাসিস না, তারপর আবার তাকে দেখার জন্য এখানে অপেক্ষা করছিস। আর তুই কি ভাবছিস এখান থেকে নেহাকে ডাকলে ওই বেলকনিগুলো থেকে ভাবছিস তোর ডাক শুনতে পাবে? বলদ কোথাকার, বললেই পারিস যে অনেকদিন হলো নেহাপুকে দেখিস না, দেখার জন্য এসেছিস তুই। ঠিক আছে ভাই, আমি নেহাকে ভালোবাসি আর ওকে দেখার জন্য এসেছি। এবার তো অন্তত চুপ করো। তারপর স্বাধীন আর স্বাধীনের বন্ধু নিচে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে লাগে। একটু পর নেহা বেলকনিতে আসে কফির মগ হাতে নিয়ে ফ্রেশ হওয়ার জন্য। অনেকদিন পর তার বান্ধবীদের সঙ্গে আড্ডা দিয়ে কেন জানি অনেক ভালো লাগছে। কফি নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করতে লাগে। অন্যদিকে স্বাধীন নেহাকে বেলকনিতে আসতে দেখে তার মুখের আচমকায় হাসি রেখা টানে। সে ভালো করে জানে এখান থেকে নেহাকে ডাকলে কখনো শুনতে পারবে না, তারপর বিধা ডাকতে লাগে। আরে ভাই, মারবি নাকি তুই? ভুলে যাস না, নেহার বাবা এখানকার নেতা, আশেপাশে তার অনেক বডিগার্ড ঘোরাফেরা করে। যদি কেউ দেখতে পাই যে এখানে দাঁড়িয়ে থেকে নেহা নেহা বলে রাখছিস, তোকে তো মারবে, সঙ্গে আমাকেও মেরে ফেলবে। ভাই, এবার অন্তত চুপ কর। তারপর স্বাধীন চুপ হয়ে যায়। নেহা যতক্ষণ বেলকনিতে দাঁড়িয়েছিল ততক্ষণ মন ভরে দেখে নেয়। চলে যেতে গাড়ি করে স্বাধীন বাসায় চলে আসে। রাতে নেহাকে নিয়ে অনেক কল্পনা করতে লাগে যে সে নেহাকে ভালোবেসে ফেলেছে। যেভাবেই হোক সরি বলে নেহাকে আপন করে নিতে হবে। ভাবতে ভাবতে স্বাধীন ঘুমিয়ে পড়ে। অন্যদিকে নেহার বাবা স্বাধীনের সম্পর্কে সবকিছু পেয়ে যায়। পরদিন সকাল হতে স্বাধীন যখন কলেজে চলে যায়, নেহার বাবা স্বাধীনদের বাসায় আসে। তারপর স্বাধীনের বাবা মার সঙ্গে কথা বলতে লাগে। স্বাধীনের মা বাবা ছেলের এরকম কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তারা নিজেরাই বিশ্বাস করতে পারে না, কিন্তু এত বড় একটা নেতা প্লাস বিজনেসম্যান তাদের বাসায় এসে কথাটা বলেছে, অবশ্যই সত্যি হবে। আর তারপর তারা নিজেদের মধ্যে আরও কিছু কথা বলে একটা সিদ্ধান্ত নেয়। এভাবে পেরিয়ে যায় দিনটা। রাতের বেলা নেহা খাবার টেবিলে বসে ফ্রুটস খাচ্ছিল। ঠিক তখনই পাশ থেকে নেহার বাবা বলতে লাগে, মারে, আমি তোর বিয়ে ঠিক করেছি আমার বন্ধুর ছেলের সঙ্গে। কথা দিয়ে এসেছি আমি, আগামী শুক্রবার তোর বিয়ে। হাতে মাত্র 2টা দিন, আর বিয়েটা পারিবারিকভাবে হবে। আর তোর বান্ধবীদেরকে আসতে বলিস। নেহা তার বাবার কথা শুনে অবাক হয়ে যায়। কি বলছে তার বাবা? হাত থেকে কাটা ফল পড়ে যায়। ড্যাব ড্যাব করে নেহা তার বাবার দিকে তাকিয়ে থাকে। বাবা, কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমি তাও আবার বিয়ে করব? অসম্ভব, এখন পারবো না। আমি কথা দিয়ে এসেছি, আর তুই ভালো করে জানিস আমি কখনোই আমার কথা নড়চড় করি না, এখনো করব না। কিন্তু বাবা, আমি লেখাপড়া করছি, এই সময়ে বিয়ে, আর আমি অনেক বড় হওয়ার ইচ্ছে আছে। বাবা, তুমি আমাকে বিয়ে দিও না। আর দেখ, তোর কাছ থেকে কোনো কথা শুনতে চাচ্ছি না আমি। আমার বন্ধুদেরকে কথা দিয়ে এসেছি, আর ওরা বিয়ের সব কাজ শুরু করেছে। তুই যদি বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি, এই কথাটাই বলে দিলাম। কথাটা বলেই নেহার বাবা খাবার টেবিল থেকে উঠে চলে যায়। নেহা অঝরে কান্না করতে থাকে। বারবার স্বাধীনের কথা কেন জানি মনে হতে লাগে। ঘরে গিয়ে দরজা আটকে দিয়ে কান্না করতে লাগে। অন্যদিকে স্বাধীনের বাবা মার সঙ্গে বসে খাবার খাচ্ছিল। এমন সময় স্বাধীনের বাবা বলতে লাগে, বাবা, আমি আর তোর মা একটা ডিসিশন নিয়েছি, ঠিক করেছি।
তুই বাসায় থাকিস না ঠিক মতো, বাসায় আসলে রুমে থাকিস সারাক্ষণ। তোর মা একা, আমি অফিসে চলে যাই, তাই আমি আর তোর মা সিদ্ধান্ত নিয়েছি তোকে বিয়ে দেব আমার এক বন্ধুর মেয়ের সঙ্গে। আর কোথাও দিয়ে এসেছি, আগামী শুক্রবার তোর বিয়ে। বাবা কি বলছো তুমি? মাথা ঠিক আছে? সবে মাত্র কলেজে উঠেছি আমি, আর আমার বিয়ে দেবে মানে? আর কে আমার মতো একটা ছেলেকে তার মেয়ের হাত তুলে দেবে? আর আমি বিয়ে করতে পারবো না, তোমাকে সাফ বলে দিলাম। আমি দেখ, কথা দিয়ে এসেছি আমি আমার বন্ধুকে, আমি আমার এক কথা একদম নড়চড় করতে পারবো না। বাকিটা তোর ইচ্ছা। তুই যদি বিয়ে না করিস তাহলে আমার আর তোর মায়ের মরা মুখ দেখবি, এই বলে দিলাম। কথাটা বলে স্বাধীনের মা আর বাবা চলে যায় খাবার টেবিল থেকে। স্বাধীনে অনেক খারাপ লাগতে লাগে। তার মা বাবার উপরে খাবার না খেয়ে হাত ধুয়ে রুমে চলে আসে। ভাবতে লাগে নেহার কথা। কি করবে সে? তার বাবা মাকে কি বলে নেহার কথা যদি বলে, তারা তো আর মেনে নিতে পারবে না। আর নেহার বাবা কি কখনো মানতে পারবে? আমি সামান্য একটা ছেলে, আর তারা কোটিপতি। আর নেহাকে গিয়ে এখন কথাটা বলে নেহা যদি না মেনে নেয়, তখন কি হবে? নাকি বাবা মার কথাই রাখবে? এইসবই ভাবতে লাগে স্বাধীন। দোটানার মধ্যে পড়ে যায়। কি করবে কিছুই বুঝতে পারে না। পরদিন সকালবেলা নেহা ঘুম থেকে উঠে কেন জানি নেহার মনে হয় যে তার মধ্যে আরও একটি প্রাণ জন্ম নিয়েছে। তারপরে একটা কাজের মেয়েকে ডাক দিয়ে নিয়ে আসে নেহা। তার হাতে কিছু টাকা দিয়ে প্রেগনেন্সি কিট কিনে নিয়ে আসতে বলে। এটা দেখে কাজের মেয়ে নেহার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কি ব্যাপার আপা, আপনি এটা দিয়ে কি করবেন? দরকার আছে, আর এই নে কিছু টাকা। চুপ, কাউকে কিছু বলবি না। আর যদি কাউকে কিছু বলিস তাহলে তোকে এই বাড়ি থেকে বের করে দেবো কাছ থেকে। ঠিক আছে আপামনি, কাউকে বলবো না। তারপর কাজের মেয়েটা বাড়ি থেকে বের হয়ে যায়। ফার্মেসি থেকে প্রেগনেন্সি কিট কিনে নিয়ে আসে। তারপর নেহা প্রেগনেন্সি টেস্ট করতে অবাক হয়ে যায়। ফ্লোরে বসে অযোধ্যারে কান্না করতে লাগে। এখন কি হবে? বাবাকে গিয়ে কথাটা বললে বাবা তো আমাকে মেরে ফেলবে। কি করবে এখন? কথাটা ভাবতেছিল আর কান্না করতেছিল। নেহার বাবা খাবার টেবিলে এসে নেহাকে দেখতে পান না। তারপর কাজের মেয়েকে ডাক দিয়ে বলে, নিহামা কি এখনো ঘুম থেকে ওঠেনি? এত বেলা হয়ে গেছে, যা তো ওকে ডেকে নিয়ে আয়। স্যার, নেহা আপামনি তো অনেক সকালেই উঠেছে, দরজা লাগিয়ে রেখেছে। অনেক ডাকাডাকি করছি কিন্তু খুলছে না। কি, দরজা খুলছে না? আর তুই আমাকে এখন বলছিস? কথাটা বলে নেহার বাবা দৌড়ে নেহার রুমের সামনে চলে যায়। তারপর দরজায় নক করতে লাগে, কিন্তু দরজা খুলে না। নেহার বাবা অনেক ডাকাডাকি করতে লাগে। নেহা নিজেকে সামলে নেয়। ওয়াশরুম গিয়ে মুখ ধুয়ে দরজা খুলে দেয়। নেহার বাবা রুমে প্রবেশ করে নেহাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। মারে প্লিজ, আমাকে তুই ভুল বুঝিস না। আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। বাবা, তোমাকে একটা কথা বলার আছে আমার। হ্যাঁ মা, বল। তারপর নেহার বাবা সোফায় বসে পড়ে। নেহা তার বাবার পায়ের কাছে বসে পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বাবা, একজনকে আমি অনেক ভালোবাসি, আর তুমি হয়তো জানলে অবাক হবে যে তার সন্তান আমার পেটে। কথাটা বলে নেহা চুপ হয়ে যায়, কারণ সে জানে তার বাবা এখন তাকে অনেক বকাবকি করবে। কিন্তু তার বাবার কোনো রেসপন্স না দেখে মুখ তুলে তাকায়। বাবা, আমি তাকে ছাড়া বাঁচবো না। প্লিজ তুমি তোমার বন্ধুর সঙ্গে বিয়ে দিও না আমাকে। নেহার কথা শুনে নেহার বাবা হা হা করে হাসতে লাগে। নেহা তার বাবার হাসি দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার, তুমি হাসছো কেন বাবা? আচ্ছা, ছেলেটার নাম কি স্বাধীন? হ্যাঁ, বাট তুমি জানো কি করে? আজ পর্যন্ত তুই আমার কাছ থেকে যা চেয়েছিস তাই পেয়েছিস। কখনো তোর হাসি মাখা মুখ দেখার জন্য অনেক কিছু করেছি। তুই গোমরা মুখ হয়ে বসে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, আর ভেবেছিস আমি ঠিক থাকবো। তোর এই গোমরা মুখ চিন্তিত মুখ দেখে থাকার পেছনের সব কারণ খুঁজে বের করেছি। আর পাগলি মেয়ে একটা, আমি তো স্বাধীনের সঙ্গে বিয়ে ঠিক করেছি। কিন্তু তুমি যে বললে তোমার বন্ধুর ছেলে। আরে ওটা তো তোকে এমনি বলেছি। নেহা তার বাবার মুখ থেকে এরকম কথা শুনে অবাক হয়ে যায়। নিমেষে হাসি রেখা তার মুখে টেনে নেহা তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। অন্যদিকে স্বাধীন তার বাবা মাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পায় না। নেহাকে নিয়েও ভাবতে লাগে। বুঝতে পারে নেহা তার কপালে নেই, তাই সে বিয়েতে রাজি হয়ে যায়। দেখতে দেখতে বিয়ে হয়ে যায়। বাসর ঘরে দরজার সামনে স্বাধীন অপেক্ষা করতে লাগে। পিছন থেকে স্বাধীনের বন্ধু এসে স্বাধীনকে ধাক্কা দিয়ে রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজা আটকে দিয়ে বাইরে থেকে বলে, শালা, ভাবিকে দেখে একদম অবাক হয়ে যাবি। আর সকালের আগে দরজা খুলছে না, যতই চিৎকার করিস না কেন তুই।
কথাটা বলে স্বাধীনের বন্ধু চলে যায়। স্বাধীন গুটিসুটি পায়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগে। নেহা এসে স্বাধীনের পাশ হয়ে সালাম করে। স্বাধীন নেহার কাছ থেকে অনেকখানি দূরে দাঁড়িয়ে বলতে লাগে, দেখুন, এই বিয়েতে আমার কোনো মত নেই। মা বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে আপনার সঙ্গে। প্লিজ আমার কাছ থেকে কখনো স্বামীর অধিকার আশা করবেন না। আর হ্যাঁ, আমি অন্য আরেকজনকে ভালোবাসি। কথাটা শুনে নেহা রেগে যায়। ঘুমটা সরিয়ে স্বাধীনের দিকে তাকায়। স্বাধীন মাথা উঁচু করে নেহাকে দেখতে পেয়ে অনেকটা অবাক হয়ে যায়। নেহা দৌড়ে স্বাধীনের কাছে আসে, কলার চেপে ধরে বলতে লাগে, কুত্তার বাচ্চা, আর কয়টা মেয়ের জীবন নিয়ে খেলা করবি তুই? হ্যাঁ নেহা আপু তুমি? হ্যাঁ আমি। আর কাকে ভেবেছিলি তুই? তুই ভেবেছিস কি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবি আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? আপু প্লিজ, কলার ছাড়ো। বিবাহিত স্বামীর কলার কেউ এভাবে ধরে নাকি? স্বাধীনকে আর কোনো কথা বলতে না দিয়ে নেহা স্বাধীনের ঠোঁটের সঙ্গে নিজের ঠোঁট মিশিয়ে নেয়। প্রায় 5 মিনিট পর স্বাধীনকে ছেড়ে দেয়। স্বাধীন অবাক হয়ে যায়। আপু, আমার মতো বাচ্চা ছেলের সঙ্গে তুমি এই কাজটা করতে ঠিক পারলে? স্বাধীনের কাছ থেকে আপু ডাক শুনে নেহা স্বাধীনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন ভাইবা চাকা খেয়ে দুগাল চেপে ধরে বলে, আপু কাকে বলছিস? হ্যাঁ আপু না, বউ বলে ডাকবি, না হলে আর কিছুদিন পর বাবুর বাবা হবি। এখনো ছোট বাচ্চা আছিস তুই। কি? হ্যাঁ, ওই দিন যে তুই আমার সঙ্গে ওটা করেছিলি, এরপর আমার পেটে বাচ্চা চলে আসে। কি বলো তুমি? এটা যদি আমার মা বাবা জানতে পারে তাহলে আমাকে তো শেষ করে ফেলবে। সবাই জানে। এইবার আয়, কতদিন ধরে তোকে মন ভরে দেখি না। কথাটা বলে নেহা স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে, তারপর খাটের উপর ফেলে দেয়। দুজনেই হারিয়ে যেতে লাগে এক ভালোবাসার অতল গভীরে। ওইদিকে আমাদের আর না গেলেও চলবে। যদি যেতে চান তাহলে বিয়ে করুন।